This is Samsung Galaxy Watch 4 এই হলো বাঙালির সমস্যা। ইংরেজি বলতে পারলে আর কিছু চায় না। ওকে, আমরা তাহলে আবার শুরু করি। এটা স্যামসাংয়ের তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 4। হ্যাঁ, 4 নম্বর ওয়াচ। তাদের আসলে স্যামসাংয়ের ওয়াচ মানে অ্যান্ড্রয়েডে বেস্ট ওয়াচ হবে, এটা আমরা সবসময় আশা করি। তবে এবার অনেক কিছু অভিনব ব্যাপার স্যাপার আছে এবং স্যামসাং যেই ওয়াচটা নিয়ে এসেছে সেটার দামটাও এবারও ধরাছোঁয়ার বাইরে এবং অ্যাপেলের সাথে কম্পিট করার মতো। কিন্তু অ্যাপেল ওয়াচকে কি স্যামসাংয়ের ওয়াচ 4 হারাতে পারলো আদৌ? আর এখানে নতুন কি নিয়ে এসেছে স্যামসাং? এত দামি একটা ওয়াচের মধ্যে আসলে কি থাকতে পারে সেসব সবকিছু আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। ভিডিও শেষ অবধি দেখবেন, অবশ্যই দেখবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে রাখবেন। তাহলে চলুন, আর সময় নষ্ট করবো না, আমরা সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়বো। যেহেতু স্যামসাং এটা পাঠিয়েছে তাই শুরুতেই একটু ভালো ভালো কথাগুলো বলে নিই, তারপর হ্যাঁ হবে, সব হবে। তো এটা হাতে নিয়ে কেমন লাগছে, বিল্ডার ডিজাইন কেমন? এমনিতে স্যামসাং এটা মেটাল ফ্রেম দিয়ে বানিয়েছে, অ্যালুমিনিয়ামের ফ্রেম আছে, মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড স্টিল আছে, তা সত্ত্বেও হালকা এবং পাতলা রাখতে পেরেছে, প্রচুর ফিচার দিয়ে দিয়েছে, তা সত্ত্বেও হালকা পাতলা। হ্যাঁ, ব্যাপারটা ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। কিন্তু আপনার খারাপ লাগবে এই কারণে যে এর যে স্ট্র্যাপটা আছে সেটা খুবই সস্তা সস্তা। আজকালকার দিনে দাঁড়িয়ে আমরা 5,000 টাকার বিভিন্ন রকম ওয়াচে সেখানেও এর থেকে বেটার স্ট্র্যাপ পাই। এই ওয়াচের সাথে এই স্ট্র্যাপটা যেন ঠিক মানাচ্ছে না, এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারাও আশা করি সেরকমই লাগবে। এছাড়া এটাতে ফিচার প্রচুর দেওয়া হয়েছে, ফিচার বলে শেষ করা যাবে না। এবং স্যামসাং বলছে এখানে ইসিজি, বিপি অর্থাৎ ব্লাড প্রেশার মাপা যাবে, যদিও ইসিজি এখন মাপা যাচ্ছে না, এটা নাকি ভবিষ্যতে মাপা যাবে। এই ব্যাপারগুলো আমার খুব খারাপ লাগে। ভবিষ্যতে কিছু একটা হবে তার জন্য কোম্পানিগুলো এখন থেকে মার্কেটিং করে, এই জিনিসটা কিন্তু আমার পছন্দ নয়। এই আমার বদ অভ্যাস, বিল্ডার ডিজাইন বলতে বলতে ফিচার বলা শুরু করে দিলাম। ফিচারের কথায় পরে আসবো, বিল্ডার ডিজাইন শেষ করি। এখানে IP68 রেটিং আছে, 44mm এর একটা ডায়াল আছে এবং এই ডায়ালটার মধ্যে স্যামসাং আগের বারের থেকে বেশ কিছু চেঞ্জ এনেছে। আগের বার এই ডায়ালের মধ্যে ডায়ালটাকে রোটেট করে বিভিন্ন হোম স্ক্রিনকে চেঞ্জ করা যেত, এবার স্যামসাং ওই হার্ডওয়্যারের পিছনে পয়সা খরচা করেনি, ব্যাপারটা সফটওয়্যার দিয়ে ম্যানেজ করে দিয়েছে। অর্থাৎ টাচ করে আপনি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে স্লাইড করে আপনি হোম স্ক্রিনটা চেঞ্জ করতে পারবেন। তবুও এটা নেই মামার থেকে কানা মামা, ভালো। অ্যামোলেড ডিসপ্লে আছে, যে ডিসপ্লেটার ব্রাইটনেস বেশ ভালো, টাচ রেসপন্স বেশ ভালো এবং এই ডিসপ্লেটাকে গরিলা গ্লাস DX দিয়ে প্রোটেক্ট করা হয়েছে, অর্থাৎ এরকম ঠোকা যায় সাহস করে। অলওয়েজ অন ডিসপ্লে থাকার ফলে বিভিন্ন রকম ওয়াচ ফেস আমরা এখানে দেখতে এনজয় করছি এবং প্রচুর 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 ওয়াচ ফেস দিয়ে দিয়েছে স্যামসাং, যেগুলো ইচ্ছে মতো কাস্টমাইজ করা যাচ্ছে। আর এবং স্যামসাংয়ের সফটওয়্যার মানে অবশ্যই সেটা বেস্ট হবে, তো এখানেও বেস্ট হয়েছে। বিশেষ করে এবার স্যামসাং সফটওয়্যারের ক্ষেত্রে গুগলের সাথে টাই আপ করে কাজ করেছে। ব্যাপারটা কীরকম হলো, এতদিন স্যামসাংয়ের যে ওয়াচগুলো আসতো সেখানে স্যামসাংয়ের নিজস্ব টাইজন ওয়েস থাকতো, এবার গুগলের নিজস্ব ওয়্যার ওয়েস, অর্থাৎ গুগলের যে অ্যান্ড্রয়েডের ভার্সনটা যেটা ওয়াচ বা এইসবের জন্য তৈরি করা হয়েছে সেইটা স্যামসাং এবার দিয়ে তাই স্যামসাং ওয়্যার ওয়েস দিয়ে তার উপরে নিজেদের কাস্টমাইজড একটা স্ক্রিন বসিয়েছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। এবং স্যামসাং সফটওয়্যারের পিছনে সত্যি খরচা করে, এই জিনিসটা প্রশংসারই দাবি রাখে। ওয়্যার ওয়েস দেওয়ার ফলে আর একটা সুবিধা হয়েছে, সেটা হচ্ছে গুগলের প্লে স্টোর থেকে আপনি যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান সরাসরি ডাউনলোড করতে পারবেন। এতদিন আমরা কি করতাম, আমাদের মোবাইল ফোনে ডাউনলোড করতাম, সেখান থেকে ওয়াচের মাধ্যমে সেটাকে ইউজ করতাম। এবার মোবাইল ফোনের মাধ্যমে ওয়াচে ইউজ করতে হবে না, সরাসরি ওয়াচে ডাউনলোড করা যাবে এবং ইউজ করা যাবে। আর এইসব করতে গেলে একটা রিস্ক তো থেকেই যায়, সিকিউরিটির ঝুঁকি থেকে যায়, এবং সেক্ষেত্রে স্যামসাং প্রোটেক্ট করার জন্য নক সিকিউরিটি দিয়ে দিয়েছে, যার ফলে এটা অনেক সিকিউর হয়ে গেছে। এখন একটা স্মার্টফোনের বিকল্প হয়ে উঠছে ক্রমশ একটা ওয়াচ, সেক্ষেত্রে সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা এখানে কল রিসিভ করতে পারি, যে কোনো কল করতে পারি, কন্ট্যাক্ট এখানে পুরো ইম্পোর্ট করে নিতে পারি। এছাড়া আমরা এখানে নোটিফিকেশান দেখতে পারি, নোটিফিকেশান ক্যান্সেল করতে পারি, টাইপ করে আমরা মেসেজের রিপ্লাই করতে পারি, এসব সব রকম যেখানে ফিচার রয়েছে সেখানে আমাদের সিকিউরিটির তো সত্যিই দরকার আছে। কথায় কথায় ঘুরে ফিরে সেই যেখানে ফিচারের প্রসঙ্গে এসেই গেলাম, সেখানে আপনাদের একটা ভালো ফিচারের কথা বলে দিই। এখানে স্যামসাং বডি কম্পোজিশন মেজার করার জন্য একটা ভালো ফিচার দিয়ে দিয়েছে, অর্থাৎ আপনাকে রিস্টের একটু ওপর দিকে ওয়াচটা পড়তে হবে এবং তারপর আপনার মিডল ফিঙ্গার আর রিং ফিঙ্গার, এই দুটো ওয়াচের মধ্যে যে দুটো বাটন আছে সেখানে টাচ করে রাখতে হবে, তার ফলে আপনার বডি কম্পোজিশন মেজার হয়ে যাবে। তারপর মেজার হওয়ার পর আপনি দেখে নিতে পারবেন এখানে আপনার BMI কত আছে, বডি ফ্যাট কত আছে, স্কেলিটন মাসলস কত আছে ইত্যাদি সব কিছু ডিটেলস, অর্থাৎ আপনার প্রোফাইল তৈরি হয়ে গেল। তো ফিচারের কথা যেখানে বলছি সেখানে নর্মাল যেসব ফিচার থাকে আজকাল, অর্থাৎ স্লিপ ট্র্যাক করার ফিচার, দৌড়ানো গেলে স্টেপ কাউন্ট করার ফিচার, বিভিন্ন রকম ফিচারের এখানে কোনো অভাব নেই। SpO2 ফিচার রয়েছে,
হার্ট রেট মনিটর রয়েছে, জিপিএস রয়েছে, এনএফসি রয়েছে, লাইভ ওয়ালপেপার রয়েছে, অর্থাৎ ফিচারের ক্ষেত্রে আপনি কোথাও কোনো রকম কমপ্লেন করার সুযোগ পাবেন এরকম জায়গা স্যামসাং রাখেন। এবং এত সব কিছুকে ম্যানেজ করার জন্য এখানে প্রসেসর কী দেওয়া হয়েছে, এটা তো একটা বড় কথা। এখানে 5 এর একটা ডুয়েল কোর প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া র্যাম দেওয়া হয়েছে 1.5 জিবির এবং 16 জিবি রম দেওয়া হয়েছে, অর্থাৎ ইন্টারনাল স্টোরেজ। কেন? হ্যাঁ, আপনি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন তো, তবে না, ভাববেন না এখানে কিন্তু বিজিএমআই খেলা যাবে বা কল অফ ডিউটি খেলা যাবে। এখন অবধি সেটা যাচ্ছে না। এত কিছু একসাথে দিয়ে দিলে সব থেকে বড় ভয় যেটা হয়, হ্যাঁ, ব্যাটারি নিয়ে ভয় হয়। কতটা ব্যাটারি ব্যাকআপ পাবো? 361 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, কিন্তু ওটা তো কাগজে কলমে। সত্যিকারের প্র্যাকটিক্যালি আমি দেখলাম যে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছে, এবং 30 মিনিট চার্জ করলে মোটামুটি 10 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। তো সেক্ষেত্রে ভালো। এখানে যে চার্জারটা দেওয়া হয়েছে সেটা একটা ডক, সেই ডকটার মাধ্যমে সহজেই কানেক্ট হয়ে যাচ্ছে, চার্জ দেওয়া যাচ্ছে। সেক্ষেত্রে ব্যাটারি নিয়ে খুব বেশি কমপ্লেন করার কিছু নেই, যেখানে এত ফিচার আমরা এনজয় করছি। কিন্তু সমস্যা আছে কানেক্টিভিটির ক্ষেত্রে। হ্যাঁ, কানেক্টিভিটির সমস্যা মানে এটা নয় যে ওয়াইফাইয়ের সিগন্যাল ঠিক মতো নিচ্ছে না বা স্যামসাংয়ের ফোনের সাথে ঠিকঠাক কানেক্ট হচ্ছে না। স্যামসাংয়ের ফোনের সাথে মিনিটের মধ্যে, মিনিট বললাম, সেকেন্ডের মধ্যে, তাও ভুল হচ্ছে, ন্যানো সেকেন্ডের মধ্যে কানেক্ট হয়ে যাচ্ছে। সত্যি সত্যি দুর্ধর্ষ কানেক্টিভিটি, এটা নিয়ে কোনো কমপ্লেন নেই। কিন্তু এখনও এটা iOS এর সাথে কানেক্ট হচ্ছে। এবার তাহলে কনক্লুশনে চলে আসি, এটা কি নেওয়া ঠিক হবে? কতটা ভ্যালু ফর মানি হচ্ছে? আসলে সত্যি কথা বলতে কি, 24,000 রুপি দিয়ে এটা নিতে গেলে আপনার মনে প্রশ্ন আসবেই যে এর থেকে কম দামেও তো ওয়াচ পাওয়া যায়, এবং সেগুলো আমাদের সাধ্যের মধ্যে। তো 5,000, 10,000 বা 15,000 রুপিতে যেসব ওয়াচ পাই সেগুলো তো প্রচুর ফিচার আছে, বিল্ড কোয়ালিটিও এখন যথেষ্ট ভালো, সেগুলো আমরা নিতেই পারি। কিন্তু সেগুলোতে ওয়্যার ওয়েস সাধারণত আমরা পাই না, এবং এতটাও ফিচার আমরা পাই না, এতটাও ভালো বিল্ড কোয়ালিটি পাই না। কিন্তু আমরা এই যে এতটা ভালো পাচ্ছি, তার জন্য আমাদের যে এতটা বেশি টাকা খরচা করতে হচ্ছে, সেটা একটু গায়ে লাগে। সত্যিই ঘটনা হলো যে সেটা একটু গায়ে লাগে। বিশেষ করে এটার প্রাইস প্রায় অ্যাপেল ওয়াচের কাছাকাছি চলে গেছে। সেক্ষেত্রে একজন অ্যাপেল ওয়াচ না নিয়ে কেন স্যামসাংয়ের ওয়াচ নেবে? হ্যাঁ, যদি সে অ্যান্ড্রয়েড ইউজার হয় এবং শুধু অ্যান্ড্রয়েডের ওয়াচই নেবে ভাবে, তখন তার কাছে একটা বেস্ট ওয়াচ বাঁচতে হলে এটাকেই বাঁচতে হবে। কিন্তু এখনও স্যামসাং প্রায় কাছাকাছি কম্পিটিশন দিলেও অ্যাপেল ওয়াচকে কম্পিটিশন দিতে পারেনি বা তাকে ছুঁতে পারেনি। স্যামসাংকে এই জায়গাতে আরও ইমপ্রুভ করতে হবে, এবং আমার মনে হয় এটা যাদের অগাধ পয়সা আছে, অ্যান্ড্রয়েডে বেস্ট ওয়াচ খুঁজছেন, তারা অবশ্যই নিতে পারেন। তবে এর থেকে ওয়াচ 4 ক্লাসিক যেটা আছে সেটা নিলে আরেকটু বেটার হবে বলে আমার মনে হয়। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।